নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা প্রথমবার অর্কিড করতে চাইছেন অথচ খুব একটা আত্মবিশ্বাস পাচ্ছেন না, বা আপনারা যারা মনে করেন যে অর্কিড পরিচর্যা করা খুব কষ্টসাধ্য ব্যাপার, আজ ভিডিওটা তাদের জন্য। অর্থাৎ আপনারা যারা বিগিনার অর্কিড পরিচর্যা করার ক্ষেত্রে, আজ তাদের জন্য আমি কয়েকটা কথা বলতে চাই। দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। এটা আমি কখনোই আমার অন্যান্য ভিডিওতে বলি না, বা খুব একটা আমি এই ধরনের কথা বলতে চাই না, কিন্তু আজকে স্পেশালি বলতে চাইছি। তার কারণ আমি যে বিষয়গুলো আপনাদের জানাতে এগোবো, সেগুলো যদি আপনি পুরোপুরি না জানেন বা সেগুলো সম্পর্কে যদি একটা স্পষ্ট ধারণা আপনাদের না থাকে, তাহলে কিন্তু আমার এই তথ্যটা অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্যই বলছি, ভালো মতো পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। প্রথম বিষয় আসি। প্রথম বিষয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লাইট রিকোয়ারমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য লাইট সিচুয়েশন অফ ইয়োর গার্ডেন। অর্থাৎ আপনি যেখানে অর্কিড নিয়ে আসছেন, আপনার বাগানের যেখানে বা যে অংশে, সেখানকার আলোর ব্যবস্থাপনাটা কেমন, প্রথম পয়েন্ট। এবং যে অর্কিড আপনি পরিচর্যা করতে চাইছেন তার আলোর রিকোয়ারমেন্ট বা চাহিদা কতটা, এটা কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে বা জানতে হবে। কাজেই আপনার বাগানটা ঠিক কোন জায়গায়, বা আপনি হয়তো বারান্দায় গাছ করতে চাইছেন, অর্কিড করতে চাইছেন, বা আপনি হয়তো আপনার ছাদ বাগানে অর্কিড করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বুঝে নিয়ে তারপর অর্কিড আনতে হবে। আপনি যদি শেড নেটের ব্যবস্থা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে 50% শেড নেট ব্যবহার করবেন। সেটা সমস্ত অর্কিডের জন্য আইডিয়াল, যে অর্কিড খুব বেশি আলো প্রত্যাশা করে এবং যে অর্কিড খুব একটা আলো প্রত্যাশা করে না। দুদিকের ক্ষেত্রে কিন্তু 50% আলো ব্লক করতে পারে এরকম শেড নেট যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে খুব ভালো হয়। কখনোই কোনো অর্কিড চড়া রোদে রাখবেন না, কারণ কোনো অর্কিডই কিন্তু খুব একটা চড়া রোদ পছন্দ করে না। স্পেশালি আমরা যে ধরনের ক্লাইমেটে থাকি, সে ধরনের ক্লাইমেটে গরমকালে কিন্তু কখনোই চড়া রোদে অর্কিড রাখা যাবে না, তাহলে কিন্তু অর্কিড খুব একটা ভালো মতো বড় হয়ে উঠবে না, বা বড় হয়ে উঠলেও অধিকাংশ ক্ষেত্রে পাতা ঝলসে যাবে বা পুড়ে যাবে। বা ওই রকম চড়া রোদে রাখার জন্য যে পরিমাণ পরিশ্রম আপনাকে করতে হবে, সেটা হয়তো আপনি নাও করে উঠতে পারেন, কারণ চড়া রোদে রাখতে গেলে আপনাকে প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর জল দিয়ে গাছকে স্নান করাতে হবে, উইচ ইজ কোয়াইট ইম্পসিবল ফর আস, অ্যাট লিস্ট ফর মি। আমার পক্ষে সম্ভব নয়। যদি আপনারা পারেন, আপনারা করে দেখতে পারেন, কিন্তু আমি বলবো সেটা না করাই ভালো। শেড নেট ব্যবহার করুন, তাহলে আপনি যে কোনো অর্কিড খুব সহজেই আপনার বাগানে আনতে পারবেন। আর কোন অর্কিড কীরকম আলো প্রত্যাশা করে, এটার জন্য একটু নেট আপনাকে ঘাঁটতে হবে। তবে আমি স্পেসিফিক্যালি 3 ধরনের অর্কিডের কথা এখানে বলবো, যেটা খুব বহুল প্রচলিত, খুব সহজেই পাওয়া যায়, সহজলভ্য: ফিলোনপসিস, ডেনড্রোবিয়াম এবং ক্যাটলেয়া। এই 3 ধরনের অর্কিড আপনি খুব সহজেই যে কোনো অবস্থাতেই ভালো মতো পরিচর্যা করতে পারবেন। এরা সহজলভ্য বটে এবং দামও খুব একটা বেশি হয় না। হ্যাঁ, ডিপেন্ড করে প্রজাতির ওপরে বা হাইব্রিড স্পিসিসের ওপরে, তো সেটা বুঝে নিয়ে আপনাকে কিনতে হবে। সেটা আপনার ভাবনার উপরে বা আপনার পছন্দের উপরে আমি ছেড়ে দিলাম। কিন্তু এই মূল 3 ধরনের অর্কিড আপনি আনতে পারেন এবং এদের পরিচর্যা নিয়ে আপনাকে খুব একটা ভাবতেও হবে না। তবে হ্যাঁ, এই 3টে প্রজাতির মধ্যে এমন কিছু হাইব্রিডস আছে বা এমন কিছু স্পিসিস আছে যেগুলো কিন্তু একটু কষ্টসাধ্য বা একটু আপনাকে মনোযোগী হতে হবে যখন আপনি সেই সমস্ত স্পিসিস আনছেন বা সেই সমস্ত হাইব্রিড আনছেন। তো সেই বিষয়ে আমি এখানে ঢুকবো না, আমি একদম বেসিক গ্রোয়িং গাইডটা দিতে চাইছি। তো আমি বলবো, যদি আপনার বাগানে খুব বেশি পরিমাণে বা খুব চড়া আলো আসে এবং আপনি শেড নেট দিতে না পারেন, তাহলে আমি বলবো ডেনড্রোবিয়াম বা ক্যাটলেয়া নিয়ে আসতে। আপনি ডেনড্রোবিয়ামও আনতে পারেন, ক্যাটলেয়াও আনতে পারেন, দুটো আবার একসঙ্গেও আনতে পারেন। আমি একটা তালিকা তৈরি করেছি, যেখানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কীরকম আলোতে আপনি কীরকম বা কী ধরনের অর্কিড করতে পারেন। পড়ে শোনাই। প্রথমে হচ্ছে লো লাইট টু মিডিয়াম লাইট, অর্থাৎ যেখানে খুব কম আলো থেকে মোটামুটি আলো যেখানে আসছে, তার জন্য ফিলোনপসিস বেস্ট। 2 নম্বর হচ্ছে মিডিয়াম টু ব্রাইট ইনডাইরেক্ট লাইট, অর্থাৎ যেখানে আপনি মোটামুটি আলো পাচ্ছেন এবং মানে মোটামুটি উজ্জ্বল আলো থেকে অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফিলোনপসিস এবং ডেনড্রোবিয়াম এই দুটোই করতে পারবেন। ব্রাইট ইনডাইরেক্ট লাইট উইথ ডাইরেক্ট মর্নিং লাইট, অর্থাৎ আপনি মোটামুটি যে বাগানে সারাদিন উজ্জ্বল আলো পাচ্ছেন এবং যেখানে সকালের দিকে আপনি সরাসরি আলো পাচ্ছেন, সেখানে আপনি করতে পারেন ডেনড্রোবিয়াম, ক্যাটলেয়া এবং একই সঙ্গে ভ্যান্ডা অর্কিড। আপনি ভ্যান্ডাও করতে পারেন, যদিও আমি অ্যাজ এ বিগিনার ভ্যান্ডা করতে বারণই করব। আপনি এক্ষেত্রে ডেনড্রোবিয়াম, ক্যাটলেয়া এবং ফিলোনপসিস অর্কিড করতে পারেন। আরেকটা হচ্ছে ব্রাইট ইনডাইরেক্ট লাইট উইথ ডাইরেক্ট আফটারনুন সান,
অর্থাৎ সারাদিন অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো পাচ্ছে, কিন্তু দুপুরের পর চড়া আলো পাচ্ছে সরাসরি। সেক্ষেত্রে আপনি করতে পারেন অবশ্যই ডেনড্রোবিয়াম ক্যাটলেয়া, খুব ভালো হবে। আর যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ডাইরেক্ট লাইট ফর দ্য এন্টায়ার ডে, অর্থাৎ যেখানে সারাদিন সরাসরি রোদ আসছে সে জায়গায় আপনি কী করতে পারেন, সে জায়গায় আপনি শেড নেট বাদ দিয়ে গ্রাউন্ড অর্কিড করতে পারেন। এছাড়া আপনি কিছু ক্যাটলেয়াও করতে পারেন, আর ডেনড্রোবিয়াম করতে পারেন, ভ্যান্ডাও করতে পারেন। আবারও বলছি, এক্ষেত্রে চেষ্টা করবেন ভ্যান্ডা অর্কিড অ্যাজ এ বিগিনার না করতে, কারণ সেক্ষেত্রে আপনার পরিশ্রমটা একটু বেড়ে যাবে। কাজেই যেখানে সারাদিন সরাসরি আলো আসছে সেখানে শেড নেট ব্যবহার না করে আপনি গ্রাউন্ড অর্কিড করতে পারেন, এবং আপনি চাইলে কিছু ক্যাটলেয়াও করতে পারেন, কিছু ডেনড্রোবিয়ামও করতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা বলতে চাই, অবশ্যই মাথায় রাখবেন গরমকালে চড়া রোদের হাত থেকে কিন্তু অবশ্যই আপনার গাছকে বাঁচাবেন। সেটা গ্রাউন্ড অর্কিডের ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেবল নয়, কিন্তু ডেনড্রোবিয়াম ক্যাটলেয়া এই সমস্ত অর্কিডের ক্ষেত্রে চেষ্টা করবেন গরমকালে শুধুমাত্র যে চড়া রোদটা ওঠে সেই রোদের হাত থেকে দুপুরবেলা গাছকে একটু বাঁচাতে। এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই আমি যেটা একটু আগে বলছিলাম সাফল্যের সঙ্গে আপনি অর্কিড করতে পারবেন। পরবর্তী পয়েন্টে আসি। পরবর্তী যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জলের ব্যবহার, বা আপনি কতটা পরিমাণে জল ব্যবহার করবেন, কী ধরনের জল ব্যবহার করবেন। দেখুন, অর্কিড পরিচর্যার ক্ষেত্রে কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যাভয়েড করাটাই বেস্ট। এটা করবেন না, বিশেষ করে যদি আপনার জলে খুব বেশি পরিমাণে আয়রন থাকে, যদি আপনার জলে খুব বেশি ক্যালসিয়াম থাকে, তাহলে কিন্তু সেই জল ব্যবহার না করাই ভালো। আমি বলবো গ্রাউন্ড ওয়াটার অ্যাভয়েড করাটাই বেস্ট, কারণ অনেক সময় আমি দেখেছি গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করলে কিন্তু গাছ খুব স্ট্রেসড হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি বৃষ্টির জল সংরক্ষণ করে সেই জল ব্যবহার করতে পারেন, যেটা অনেক সময় আমি করি। এছাড়া আপনি আরও ওয়াটার ব্যবহার করতে পারেন। আমার মনে হয় আজকাল আমাদের প্রায় সকলের বাড়িতেই কম বেশি আরও ওয়াটার সিস্টেম আছে, আপনি সেই জল ব্যবহার করতে পারেন, দারুণ কাজ দেয়, খুব ভালো কাজ দেয়। তাছাড়া আপনি আজকাল দেখবেন বিভিন্ন জায়গায় জলের বড় বড় 20 লিটার জারে 20 টাকা করে হয়তো দাম নেয়, জল দিয়ে যায় অনেকেই, আপনি সেই জল ব্যবহার করতে পারেন। কারণ ওই 20 লিটারের জার মোটামুটি আপনি 15 থেকে 20 দিন, নির্ভর করছে আপনি কতগুলো গাছ করছেন তার উপর, যদি আপনার 2-3টে গাছ থাকে আপনি ওটা 1 মাসও ব্যবহার করতে পারবেন জলটা, এবং ভালো মতো ব্যবহার করতে পারবেন, আর গাছও খুব ভালো থাকবে। কাজেই এই ধরনের জল যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হয়। আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা প্লিজ অ্যাভয়েড করবেন, তাতে কিন্তু অনেক রকমের কমপ্লিকেশনস বা সমস্যা হতে দেখা যায়। পাতায় অনেক সময় ছোপ পড়ে যায়, তাতে কিন্তু গাছের সালোক সংশ্লেষটা কমে যায়। সেই জন্য চেষ্টা করবেন যে ধরনের জলের কথা বললাম সেই ধরনের জল ব্যবহার করতে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে সবসময় চেষ্টা করবেন গরমকালে পাতায় এবং শিকড়ে মিস্টিং করতে জল দিয়ে, কারণ অর্কিডরা কিন্তু খুব বেশি মাত্রায় আর্দ্রতা পছন্দ করে। এই বিষয়টা অবশ্যই বুঝবেন এবং সেটা মাথায় রেখে কম বেশি সারা বছর চেষ্টা করবেন পাতায় মিস্টিং করতে। অবশ্যই আপনাকে গ্রাউন্ড অর্কিডের পাতায় মিস্টিং খুব একটা করতে হবে না, কিন্তু ফেলানোপসিস, ডেনড্রোবিয়াম, ভ্যান্ডা, ক্যাটলেয়া এই সমস্ত অর্কিডের জন্য কিন্তু আপনাকে পাতায় এবং শিকড়ে মিস্টিং করতে হবে, এবং সেক্ষেত্রে যে জল ব্যবহার করার কথা বললাম সেই জল ব্যবহার করতে প্লিজ চেষ্টা করবেন। পরবর্তী বিষয় হলো সঠিক পট নির্বাচন। অ্যাজ এ বিগিনার অর্কিড পরিচর্যার ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো অর্কিডই আপনি করুন না কেন, সেগুলো যদি এপিফাইটস হয় তাহলে আপনি যে পট নির্বাচন করবেন সেটা যেন খুব একটা বড় না হয়। সবসময় ছোট পট নেবেন, 4 থেকে 5 ইঞ্চি টব যথেষ্ট, এবং চেষ্টা করবেন ক্লিয়ার প্লাস্টিক পট নিতে। অর্কিডের জন্য স্পেশালি তৈরি পট পাওয়া যায়, আপনি যে কোনো বড় নার্সারিতে গিয়ে খোঁজ করতে পারেন, আপনি অনলাইনেও দেখতে পারেন। সেই ক্লিয়ার পটে বা ট্রান্সলুসেন্ট পটগুলো আপনি ব্যবহার করবেন। দেখবেন সেই পটের ছিদ্রগুলো অনেক বেশি সাধারণ অন্যান্য পটের থেকে। ইনফ্যাক্ট আপনি যদি পোড়ামাটির টবও নেন, অর্কিডের টব কিন্তু আলাদা করে পাওয়া যায়, এবং সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ছিদ্রের পরিমাণটা এতটাই বেশি যে সেটা একদম অন্যান্য টবের থেকে আলাদা। কাজেই সেই টবগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এবং কখনোই ইনিশিয়ালি কোনো অর্কিড বড় কোনো জায়গায় বসাতে যাবেন না, ছোট জায়গায় বসাবেন, তাতে দেখবেন গাছ ভালো থাকছে, এবং আপনি যে জল দিচ্ছেন তাতে খুব একটা সমস্যাও অর্কিডের হবে না, এবং অর্কিড ছোট টবেই ভালো হয় ইনিশিয়ালি। এবং অ্যাজ এ বিগিনার আমার মনে হয় ছোট টবে গাছ করা বেস্ট। সেই জন্য বলছি 4 থেকে 5 ইঞ্চি ম্যাক্সিমাম, যদি আপনি আরেকটু বড় ব্যবহার করতে চান তাহলে 6 ইঞ্চি, আর তার থেকে বেশি বড়
টব ব্যবহার করতে যাবেন না। পোড়ামাটি টবের ক্ষেত্রেও তাই, প্লাস্টিক টবের ক্ষেত্রেও তাই। গ্রোয়িং মিডিয়ার কথায় আসি। অ্যাজ এ বিগিনার সবসময় চেষ্টা করবেন চারকোল ব্যবহার করতে। দেখুন, আপনার কাছে অনেক রকমের অপশান আছে। আপনি খুব দামি মিডিয়াও ব্যবহার করতে পারেন, খুব কম দামি মিডিয়াও ব্যবহার করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কিন্তু অ্যাজ এ বিগিনার আমি বলবো চারকোল বেস্ট, সহজলভ্য, দামও কম, এবং চারকোল ব্যবহার করলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই কমে যায়। অ্যাটলিস্ট রুট রট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে, এটা আমি দেখেছি। কাজেই গ্রোয়িং মিডিয়া হিসেবে সবসময় চেষ্টা করবেন চারকোল ব্যবহার করতে। ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন, এবং তারপর আপনার গাছ বসাবেন, দেখবেন আপনার গাছ খুব ভালো থাকছে, খুব ভালো মতো বেড়ে উঠছে। এবং ক্যাটলেয়া, ডেনড্রোবিয়াম, ফিলানোপসিস এই 3টে অর্কিড কিন্তু দারুণভাবে চারকোলে হয়। আমি নিজে করছি, বহু বছর ধরে করে আসছি, কাজে আমার অভিজ্ঞতা থেকেই বলছি। অ্যাজ এ বিগিনার আপনি চোখ কান বুঝে চারকোল ব্যবহার করুন, দেখবেন আপনার পরিশ্রম অনেকটা কমে যাচ্ছে, গাছও খুব ভালো থাকছে। এবার ফার্টিলাইজারের কথায় আসবো। অ্যাজ এ বিগিনার 3 ধরনের সার আপনার হাতের কাছে রাখবেন। এনপিকে 19-19-19, এনপিকে 12-61-00 আর মাইক্রোনিউট্রিয়েন্টস। যে কোনো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্টস আপনি ব্যবহার করতে পারেন। এই 3 ধরনের সার আপনার হাতের কাছে রাখবেন। এগুলো প্রত্যেক সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। মাইক্রোনিউট্রিয়েন্টস মাসে 2বার ব্যবহার করবেন, এবং যে দুটো সারের কথা আগে বলেছি, এনপিকে 19-19-19 বা 20-20-20 এবং এনপিকে 12-61-00, এইটা ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একবার করে ব্যবহার করবেন। যদি এই রুটিনটা আপনি ধারাবাহিকভাবে ফলো করেন, তাহলে দেখবেন গাছ খুব ভালো মতো বাড়বে, প্রচুর পাতা আসবে, প্রচুর নতুন গ্রোথ আপনি দেখতে পাবেন, এবং নির্দিষ্ট সময় খুব ভালো মতো ফুলও দেবেন। সার প্রয়োগের ক্ষেত্রে আরও একটা কথা বলতে চাই। সবসময় চেষ্টা করবেন ফ্লাওয়ার স্পাইক দেখতে পাওয়ার পরই সার দেওয়া বন্ধ করে দিতে, তখন আর সার দেবেন না। ফ্লাওয়ার স্পাইকটা পুরোপুরি বড় হয়ে উঠুক, ফুল আসুক, ফুল হয়ে ফুল ঝরে যাক, তারপর আবার আপনি আপনার পুরনো রুটিনে ফিরে যাবেন, আবার আপনি সার দিতে শুরু করবেন। কাজে এটা অবশ্যই মনে রাখবেন, যখন ফ্লাওয়ার স্পাইক দেখতে পাচ্ছেন তখন আর সার ব্যবহার করবেন না। আপনি যেরকম মিস্টিং করছিলেন, যেরকম জল দিচ্ছিলেন, সেটা অবশ্যই দেবেন, কন্টিনিউ করবেন, নাহলে ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিন্তু ফ্লাওয়ার স্পাইক চলে আসলে আর সার ব্যবহার করবেন না। অর্কিড যখন করছেন তখন হাতের কাছে অবশ্যই ফাঙ্গিসাইড রাখবেন। 2-3 ধরনের ফাঙ্গিসাইড রাখাটা বেস্ট। মিনিমাম 2 রকমের ফাঙ্গিসাইড রাখবেন, ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন। কারণ আমার অভিজ্ঞতা দেখেছি পোকামাকড়ের থেকে অনেক বেশি আক্রমণ হয় ফাঙ্গাসের অর্কিডের ক্ষেত্রে। কাজে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ফাঙ্গিসাইড হাতের কাছে রাখতে। 2 রকমের রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, মাসে একবার যথেষ্ট। কারণ অনেক সময় দেখা যায় যে আক্রমণ যখন হচ্ছে, তখন আক্রমণ হওয়ার পর আপনি আর তাকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে পারছেন না। সেই জন্য প্রিভেন্টিভ মেজারমেন্ট নেবেন, এবং অবশ্যই অপেক্ষা করবেন না ফাঙ্গাল ইনফেকশনের। ফাঙ্গাল ইনফেকশন হোক আর না হোক, প্রত্যেক মাসে একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তাহলে আপনার গাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এবং যখন ফাঙ্গিসাইড ব্যবহার করছেন আর যখন সার ব্যবহার করছেন, সময়টা অবশ্যই মাথায় রাখবেন। আয়দার ভোরবেলা ব্যবহার করবেন, না হলে সন্ধ্যের পর ব্যবহার করবেন। কখনোই দিনের বেলা যখন তাপমাত্রা বেশি, চড়া রোদ, বা যখন গাছ খুব ভালো মতো আলো পাচ্ছে, সে সময় কখনোই কোনো সার বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে যাবেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর শেষে বলবো ডরমেন্সির কথা। অ্যাজ এ বিগিনার ডরমেন্সি বিষয়টা আপনাকে বুঝতেই হবে, কারণ সারা বছর কিন্তু অর্কিড অ্যাক্টিভ থাকে না। বিশেষ করে আমাদের ক্লাইমেটে শীতের দিকে অধিকাংশ অর্কিড ডরমেন্ট হয়ে যায়, এবং বিশেষ করে আমি যে 3টে অর্কিডের কথা আজকে বলেছি, ফেলানোপসিস, ডেনড্রোবিয়াম এবং ক্যাটলিয়া, এই 3 ধরনের অর্কিড কিন্তু শীতকালে ডরমেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনি সারা বছর যেভাবে জল দিচ্ছেন সেই জলের পরিমাণটা একটু কমিয়ে আনতে। একদম বন্ধ করে কিন্তু খবরদার দেবেন না। আপনি হয়তো দিনে 2বার দিতেন, সেখানে আপনি দিনে 1বার করে দেবেন, এবং অবশ্যই পাতায় মিস্টিং করবেন, শিকড়েও জল দেবেন। গ্রাউন্ড অর্কিডের ক্ষেত্রে আপনি যেভাবে জল দিচ্ছেন সেভাবেই কন্টিনিউ করবেন, সেটা নিয়ে খুব একটা ভাবতে হবে না। কারণ গ্রাউন্ড অর্কিড যেহেতু মিডিয়াতে হয়, সেই জন্য তার জলের রিকোয়ারমেন্টটা অন্যান্য অর্কিডের থেকে বেশি, এবং টেকনিক্যালি এরা খুব একটা ডরমেন্ট হয়ও না, আমি হতে দেখিনি। কিন্তু অন্যান্য এপিফাইটসদের ক্ষেত্রে, অর্থাৎ ক্যাটলেয়া, ডেনড্রোবিয়াম এবং ফেলানোপসিস, এদের ক্ষেত্রে কিন্তু ডরমেন্সি ফেজেও জল বন্ধ করবেন না, কিন্তু অতিরিক্ত জল দেবেন না। দিনে 1বার করে জল এবং মিস্টিং যথেষ্ট। এবং এই সময় কিন্তু সার কমিয়ে দেবেন, অর্থাৎ আপনি প্রতি 15 দিন অন্তর অন্তর সার দেবেন, এবং আপনি যতটা সার ব্যবহার করছিলেন তার হাফ ব্যবহার করবেন। মানে আপনি যদি
1 লিটার জলে আগে হাফ চামচ বা 1 চামচ ব্যবহার করতেন, তাহলে তার হাফ পরিমাণ সার মিশিয়ে ব্যবহার করবেন। কারণ যেহেতু গাছ ডরমেন্সিতে থাকে, কাজে সেই জন্য খুব একটা জলের প্রত্যাশা বা সারের প্রত্যাশা তারা রাখে না, এবং একই সঙ্গে খুব একটা নিউট্রিয়েন্টস তারা নিতে পারে না। কাজে আপনি যদি খুব বেশি পরিমাণে নিউট্রিয়েন্টস দেন, তাহলে হিতে বিপরীত হতে পারে, অনেক সময় অনেক অর্কিড শক পেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন খুব একটা সার ব্যবহার না করতে, অতিরিক্ত জল না দিতে। আর ডরমেন্সির সময় গাছ যেরকম আলো পাচ্ছে সেরকম পাক, কখনোই কিন্তু মিডিয়াকে পুরোপুরি শুকোতে দেবেন না। ডরমেন্সি হলেও মিডিয়াকে পুরোপুরি শুকোতে দেবেন না। হ্যাঁ, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে 2 বার জল দেওয়ার মাঝে যেন মিডিয়াটা একটু শুকিয়ে যায়। এইটা যদি এনশিওর করতে পারেন তাহলে খুব ভালো হয়। কাজে এই বিষয়গুলো মাথায় রাখুন, এবং এই বিষয়গুলো মাথায় রেখে আপনি নির্ভয়ে নির্দ্বিধায় নতুন অর্কিড নিয়ে আসুন, পরিচর্যা করুন, দেখবেন আপনি সাফল্যের সঙ্গে অর্কিড বড় করতে পারছেন। এবং অ্যাজ এ বিগিনার আমি আবারও বলছি, ক্যাটলেয়া, ডেনড্রোবিয়াম এবং ফিলানোপসিস, এই 3টের মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারেন। আমার মতে ডেনড্রোবিয়ামটা বেস্ট। আর যদি আপনার আলো নিয়ে কোনো ইস্যু থাকে, মানে যদি আপনি এমন জায়গায় বাগান করছেন বা আপনি হয়তো বারান্দায় অর্কিড নিয়ে আসতে চাইছেন যেখানে খুব একটা আলো নেই, সেক্ষেত্রে ফিলানোপসিস বেস্ট। কাজে এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনি অর্কিডের পরিচর্যা শুরু করেন, তাহলে আমার মনে হয় আপনারাও কয়েক বছরের মধ্যে অভিজ্ঞ হয়ে উঠবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন।